আচ্ছা, বাংলা ব্যাকরণ পড়তে গেলে মাঝে মাঝে বেশ মজার কিছু জিনিসের দেখা পাওয়া যায়, তাই না? কিছু জিনিস আছে যেগুলো ঠিক নিয়ম মেনে চলতে চায় না। আজ আমরা ঠিক সেরকমই এক ব্যতিক্রমী ধাঁধা নিয়ে কথা বলবো। নাম তার অলোক সমাস। চলুন আজ একসঙ্গে এই রহস্যটা সমাধান করি আর দেখে নিই এই যে বিষয়টা, এটাকে যতটা জটিল মনে হয় আসলে ততটা জটিল কিনা। তো প্রশ্নটা ঠিক এখানেই। ছোটবেলা থেকে আমরা কি শিখে এসেছি? যে সমাস মানেই পূর্বপদের বিভক্তি চিহ্নটা উধাও হয়ে যাবে, তাই তো? কিন্তু এমন কিছু শব্দ আছে যারা এই নিয়মকে একদমই পাত্তা দেয় না। কেন? কেন এমনটা হয়? এই ব্যতিক্রমের পেছনের কারণটা কি, সেটাই আজ আমরা খুঁজে বের করব। তো এই রহস্য সমাধানের জন্য আমাদের একটা প্ল্যান আছে। প্রথমে আমরা দেখব ধাঁধাটা ঠিক কি, তারপর জানব এই অলুক সমাজ জিনিসটা কি, এর যে তিনটে ধরন আছে সেগুলো দেখব, আর সবশেষে এমন একটা সহজ কৌশল শিখব যেটা দিয়ে চোখের পলকে অলুক সমাজ চেনা যাবে। তাহলে চলুন আমাদের ধাঁধার প্রথম পর্বে ঢোকা যাক। এখানে মূল ঘটনাটা কি? মূল ঘটনা হল বিভক্তির অদৃশ্য না হওয়া, মানে সাধারণ নিয়ম অনুযায়ী যেখানে বিভক্তি চিহ্নের মুছে যাওয়ার কথা সেখানে এই বিভক্তিগুলো খুব জেদ ধরে বসে থাকে, যেতেই চায় না। দেখুন, পাশাপাশি দেখলেই পার্থক্যটা একেবারে পরিষ্কার। একদিকে রাজার পুত্র হয়ে যাচ্ছে রাজপুত্র, র বিভক্তিটা দেখুন একদম গায়েব, আর অন্যদিকে পথে ও ঘাটে মিলে হচ্ছে পথে ঘাটে। এখানে কিন্তু এ বিভক্তিটা বেশ জেদ ধরে রয়ে গেছে। এটাই হলো অলোক সমাসের আসল খেলা। আচ্ছা, এই যে আমরা এতক্ষণ ধরে অলক সমাস বলছি, এই অলক কথাটার মানে কি? খুব মজার ব্যাপার হলো এর উত্তরটা কিন্তু ওই নামটার মধ্যেই লুকিয়ে আছে। দেখুন, অলুক শব্দটা এসছে সংস্কৃত থেকে। এর আক্ষরিক অর্থ হল অলোপ, মানে যা লোপ পায় না বা মুছে যায় না। সোজা কথায় ব্যাকরণের ভাষায় যে সমাসে পূর্বপদের বিভক্তিটা লোপ পায় না তাকেই আমরা অলক সমাস বলি। ব্যাপারটা অনেকটা এরকম যেন বিভক্তিটা আঠা দিয়ে জুড়ে দেওয়া হয়েছে। এখন কথা হলো, এই ধাঁধার আসলে তিনটে আলাদা আলাদা রূপ আছে। চলুন এক এক করে এই তিন প্রকারের সাথে আলাপ করা যাক। এটা একবার বুঝে ফেলতে পারলেই পুরো ব্যাপারটা কিন্তু জলের মতো পরিষ্কার হয়ে যাবে। প্রথম ধরনটা হলো সবচেয়ে সহজ, অলুকতন্দ্ব। এখানে কি হয়, দুটো শব্দকে এবং বা ও দিয়ে জোড়া লাগানো হয়, আর প্রথম শব্দটার বিভক্তিটা যেমন ছিল তেমনই থেকে যায়। আর সবচেয়ে জরুরি কথা হলো, এখানে দুটো শব্দেরই কিন্তু সমান গুরুত্ব, কেউ কারোর চেয়ে কম নয়। উদাহরণগুলো একবার দেখুন। দুধে ভাতে, হাতে কলমে, দেশে বিদেশে। প্রত্যেকটা ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করেছেন, প্রথম পদের ওই যে এ বিভক্তি, ওটা কিন্তু কোথাও যায়নি। এই প্যাটার্নটা একবার ধরে ফেলতে পারলেই অলুকদ্বন্দ্ব চেনা আর কোনো ব্যাপারই না। এই পথে ঘাটে উদাহরণটা দেখুন, এটাই কিন্তু অলুকদ্বন্দ্বের একেবারে সার কথা। পথে আর ঘাটে দুটো শব্দই এখানে সমান গুরুত্বপূর্ণ, কেউ কাউকে এক চুলো জায়গা ছাড়েনি, আর তাই তাদের বিভক্তিও নিজেদের জায়গাটা ঠিক ধরে রেখেছে। এবার আসা যাক দ্বিতীয় প্রকারে, যার নাম অলুক তৎপুরুষ। এখানেও পূর্বপদের বিভক্তি লোপ পায় না, কিন্তু দ্বন্দ্বের সাথে এর একটা বড় পার্থক্য আছে। এখানে প্রথম পদটা দ্বিতীয় পদের অবস্থা, গুণ বা সম্পর্ক বোঝায়। অর্থাৎ এখানে কিন্তু দুটো পদের গুরুত্ব আর সমান থাকছে না। উদাহরণ হিসেবে দেখুন, গায়ে পড়া, কলের গান বা সোনার বাংলা। যেমন ধরুন, কলের গানের মানে কি? কলের দ্বারা চালিত গান। এখানে কল শব্দটা গান শব্দটাকে বিশেষিত করছে, তাই না? আর ওই এর বিভক্তিটা দেখুন কেমন দিব্যি বসে আছে, সেই আগুইয়ে বিভক্তি। ঘিয়ে ভাজা, এই শব্দটা তো আমরা প্রায়ই ব্যবহার করি। এর মানে হলো ঘি দিয়ে ভাজা। এখানে ঘি শব্দটা ভাজার ধরনটা বুঝিয়ে দিচ্ছে। আর খেয়াল করুন, ঘিয়ে শব্দের এ বিভক্তিটা কিন্তু লোপ পায়নি। এটাই একে অলক তৎপুরুষের একটা দারুণ উদাহরণ করে তুলেছে। আর সব শেষে সবচেয়ে মজার প্রকারটা হলো অলুক বহুব্রীহি। এখানেও বিভক্তি লোপ পায় না, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সমাসবদ্ধ পদটা তার ভেতরের শব্দগুলোর আক্ষরিক মানে বোঝায় না, বরং সম্পূর্ণ নতুন একটা অর্থ তৈরি করে, যা সাধারণত কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়। উদাহরণগুলো দেখলেই বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। যেমন
মাথায় পাগড়ি। এটা বললে কিন্তু আমরা শুধু মাথা আর পাগড়ির কথা ভাবি না, বরং এমন একজন লোককে বোঝায় যার মাথায় পাগড়ি আছে। আবার গায়ে হলুদ মানে তো শুধু গায়ে হলুদ মাখা নয়, একটা গোটা অনুষ্ঠান। এটাই হলো বহুব্রীহির জাদু। আর এখানে একটা মজার ব্যাপার আছে। গায়ে পড়া শব্দটা কিন্তু অলোক তৎপুরুষও হতে পারে, আবার বহুব্রীহিও হতে পারে। পুরোটাই নির্ভর করে অর্থের ওপর। যখন আমরা কোনো মানুষের স্বভাব বোঝাতে বলি যে লোকটা গায়ে পড়া স্বভাবের, তখন তার মানে হয় যে গায়ে পড়ে কথা বলে। এখানে পুরো শব্দটা মিলে একটা নতুন অর্থ, একটা মানুষের স্বভাব বোঝাচ্ছে, তাই এটা অলোক বহুব্রীহি। বাহ! এতক্ষণ ধরে আমরা যা যা শিখলাম, এবার সেই সব কিছুকে একটা ছোট্ট সহজ টেবিলে নিয়ে আসা যাক। এটাকে বলা যেতে পারে এই ধাঁধা সমাধানের মাস্টার কি বা চিটশিট। এই টেবিলটাই হলো আসল কথা। অলোক দ্বন্দ্ব কিভাবে চিনবেন? যখন দেখবেন দুটো পদেরই সমান গুরুত্ব। তৎপুরুষ কখন হবে? যখন প্রথম পদটা দ্বিতীয়টার সম্পর্কে কিছু বলছে। আর বহুব্রীহি যখন পুরো শব্দটা মিলে সম্পূর্ণ নতুন একটা অর্থ তৈরি করছে। ব্যাস, এটাই হলো এই ৩ প্রকারের মধ্যে পার্থক্য করার সবচেয়ে সহজ উপায়। এখন হয়তো অনেকের মনে হচ্ছে যে পরীক্ষার নম্বর পাওয়ার জন্য ছাড়াই সব জটিল নিয়মকানুন জেনে কি হবে, কিন্তু এর গুরুত্বটা আসলে তার চেয়েও অনেক বেশি গভীর। আসলে অলোক সমাস তো শুধু একটা শুকনো ব্যাকরণের নিয়ম নয়, এটা ভাষার জীবন্ত প্রাণবন্ত রূপের একটা প্রমাণ। গায়ে হলুদ বা হাতে খড়ির মতো শব্দগুলো আমাদের দেখায় কিভাবে পুরনো নিয়মকে সঙ্গে নিয়েই ভাষার সময়ের সাথে সাথে নতুন অর্থ, নতুন সংস্কৃতি তৈরি করে। এই শব্দগুলোর মধ্যে আমাদের ইতিহাস আর ঐতিহ্য জড়িয়ে আছে। তাহলে আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। এমন আর কোন কোন লুকানো নিয়ম আছে যা আমাদের মুখের ভাষাকে প্রতিদিন আমাদের অজান্তেই নিয়ন্ত্রণ করে চলেছে? প্রশ্নটা রইল, ভাবতে থাকুন।